যারা ক্লাব বিশ্বকাপের খেলা দেখতেছেন তারা মনে হয় একটা জিনিস খেয়াল করছেন যে গত পরশুদিন বেনফিকার ড্র করলো বোকার সঙ্গে। বেনফিকার হয়ে দুইটা গোলই করছে কিন্তু দুজন আর্জেন্টাইন, মানে একটা আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে দুজন আর্জেন্টাইন গোল করলো। প্রথমে ডিমারিয়া গোল করলো, একবার শেষ দিকে এসে ওটামেন্ডি গোল করছে। মজার ব্যাপারটা হচ্ছে যখন ডিমারিয়া গোল করলো, ডিমারিয়া গোল করার পরে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই দৃশ্যটা অলরেডি আপনারা দেখছেন যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সে গোল করার পরে সে বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে হাত উঁচু করে ক্ষমা চাইছে। সে তো সেলিব্রেট করেই নাই, উপরন্তু গোল করার জন্য ক্ষমা চাইছে। এখন বোকার বিপক্ষে গোল করে ও ক্ষমা চাইবে কেন? ও তো জীবনে বোকায় খেলে নাই। ও হচ্ছে রোজারিও সেন্ট্রালের খেলোয়াড় ছিল যতদিন আর্জেন্টিনায় ছিল। রোজারিও সেন্ট্রাল আর বোকা হচ্ছে সবচেয়ে বড় রাইভারলির একটা আর্জেন্টিনা। বলে বোকার বিপক্ষে গোল করলে তো আর আনন্দ করার কথা না। নিজের দেশের ক্লাব, সেটা হোক শত্রু ক্লাব, নিজের দেশের ক্লাবের বিপক্ষে গোল করে আনন্দ তো করাই যায় না, উপরন্তু ক্ষমা চাইতে হয়। এই দৃষ্টান্ত মেসি বহু আগে, সে 2015 সালে স্থাপন করে গেছে। আমরা আজকে এই জাতীয় একটু গল্প করব যে ফুটবলাররা নিজের দেশের ক্লাব বা নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে কতটা ইমোশনাল হয়ে যায়। নিশ্চয়ই এই জায়গায় সবার চেয়ে আগায় থাকবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটা। ও যে চেলসির বিপক্ষে যে গোলটা করছিল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসির বিপক্ষে গোল, এই শব্দগুলোই তো আসলে মানুষের নাড়ায় দিতে পারে। তো ফুটবলের এই যে নিজের দলের বিপক্ষে নিজের দেশের বিপক্ষে গোল করাটা, এই আবেগটা নিয়ে আজকে একটু গল্প করবো এরকম কয়েকটা ঘটনা নিয়ে। শুরুতেই ল্যাম্পার্ডের গল্পটা করি। ল্যাম্পার্ডের কথাটা আপনাদের অনেকেরই মনে আছে। মানে আমার ফুটবল দর্শক হিসাবে সম্ভবত সবচেয়ে আবেগময় এবং আমার এই সবচেয়ে দুমড়ে মুচড়ে দেওয়া স্মৃতিটা হচ্ছে ল্যাম্পার্ডের ওই গোল এবং গোলের পরের প্রতিক্রিয়া। ওই সময় তো রেগুলার খেলা দেখতে হতো, খেলা নিয়ে লিখতে হতো। ল্যাম্পার্ড যখন চেলসি ছাড়তেছিল 13 বছর পরে, এটা কিন্তু ল্যাম্পার্ড ছাড়তে চায় নাই। তখন চেলসি অ্যাকচুয়ালি তারে ওল্ড হর্স বলে আর রাখতে চাচ্ছিল না। 2014 শুরু থেকেই নাকি 13 শুরু থেকেই যে সিজনে ছাড়লো, ওই সিজনের শুরু থেকেই ওরা ল্যাম্পার্ডে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ধরে নিচ্ছিল। প্রায় ফার্স্ট 11 মেক করতে পারতেছিল না, মানে ল্যাম্পার্ড ওদের কাছে আনওয়ান্টেড হয়ে গেছিল। এবং সিজন শেষ হতে না হতেই ওরা একটা পরিষ্কার রিলিজ লিস্ট পাবলিশ করে ফেললো। রিলিজ লিস্ট একটা হয় প্রত্যেক ক্লাবের, কিন্তু এরকম নগ্নভাবে পাবলিশ করে ফেলা এবং লিস্টে যদি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের নাম থাকে, আরে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড হচ্ছে চেলসির প্রতিশব্দ। তুমি 13টা বছর একটা জায়গা, তার ঘর বাড়ি, এইটুক সম্মান তো তার প্রাপ্য, যে তুমি তার সঙ্গে নেগোসিয়েশন করে আলোচনা করে বলো যে বাবা আর হয় না, হয় তুমি রিটায়ার করো, নতুবা তুমি অন্য দল দেখো। তার সঙ্গে আলাপ করলাম না, কিছু না, একটা রিলিজ লিস্ট মিডিয়ায় পাঠায় দিলাম এবং সেই লিস্টে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের নাম। চেলসি বলতে কয়টা লোক মরিনহো বোঝে? চেলসি বলতে কয়টা লোক দ্রগবা বোঝে? সারা পৃথিবীর কাছে, অন্তত ইংল্যান্ডের কাছে চেলসি ইকুয়াল টু ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। 450 উপরে গোল করছে, 13 বছর ধরে খেলছে, প্রত্যেকটা ঘাস, অ্যানফিল্ডের প্রত্যেকটা ঘাস ল্যাম্পার্ডের চেনে। সেই ক্লাবটা তাকে ছেড়ে যেতে হবে। সে তখন বলল যে 2014 বিশ্বকাপটা যাক, তারপরে এটা নিয়ে আমি কথা বলি। ওরে প্রেস ধরলো যে এই ঘটনা আপনাকে ছেড়ে দিচ্ছে। ও বললো যে কথা বলবো কথা বলবো, 2014 বিশ্বকাপের পরে আমি চেলসি কর্তৃপক্ষের সঙ্গে বসবো, বসে সিদ্ধান্ত জানাবো। এই পরোয়াও করলো না চেলসি কর্তৃপক্ষ। 2014 বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তারা প্রেস রিলিজ দিয়ে দিল যে তাদের ল্যাম্পার্ডের সঙ্গে কথা হয়ে গেছে, সম্ভবত এজেন্টের সঙ্গে কথা হলো। ল্যাম্পার্ডের সঙ্গে তাদের সম্ভবত কথাই হয় নাই, কিন্তু তারা অফিসিয়ালি জানায় দিল যে কথা হয়ে গেছে, ল্যাম্পার্ড আর চেলসিতে থাকতেছে না। এরপরে ল্যাম্পার্ড কোথায় যাবে এটা নিয়ে বেশ জলঘোলা হলো। প্রথমে নিউ ইয়র্ক সিটির সঙ্গে সম্ভবত চুক্তি করলো, তারপরে ওই চুক্তির একটা বিরতি নিল, বিরতি নিয়ে সিটিতে জয়েন করলো। সিটিতে তখন আসলেই তো ল্যাম্পার্ডের বয়স হয়ে গেছে, সিটিতেও সে রেগুলার ফার্স্ট 11 মেক করতে পারতেছে না। তখন সিটি ভার্সেস চেলসি খেলা, মানে সিটি ভার্সেস চেলসি খেলা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দলের সঙ্গে ডাগআউটে আসছে, মানে ওইটাই আসলে অসহনীয় একটা ব্যাপার ছিল। দেখেন, আপনি ইংলিশ ফুটবলের সঙ্গে ল্যাম্পার্ডের এই আবেগটারে মিলাইতে পারবেন না। আপনার কাছে এমনিতেই মনে হবে যে ইউরোপিয়ান খেলোয়াড়রা অনেক বেশি আবেগ কম, নিজের ক্লাব পরের ক্লাব এগুলা খুব একটা ডিফাইন করতে পারে না। আর প্রিমিয়ার লিগের ব্যাপারটা তো আলাদা, ওরা তো টু মাস প্রফেশনাল, কোনটা আমার ক্লাব কোনটা তোমার ক্লাব কোনো ব্যাপার নেই। কিন্তু ল্যাম্পার্ড সহ এরকম কিছু ইংলিশ ফুটবলার আছে যারা মূলত ইংলিশ, মানে ইংল্যান্ডের একেবারে ওই ক্লাব থেকেই উঠে আসছে, ওই ক্লাবই তার ঘর বাড়ি। এরকম ক্ষেত্রে মানে ব্যাপারটা খুব ইমোশনাল হয়।
ল্যাম্পার্ড নিশ্চিত করে চাচ্ছিলেন যে এই ম্যাচটা যেন তাকে না খেলতে হয়, দুনিয়ার আর সব ম্যাচ আমি খেলবো, কিন্তু অ্যানফিল্ডে এসে আমার পক্ষে চেলসির বিপক্ষে খেলা সম্ভব না। শেষ পর্যন্ত নামতে হলো। চেলসি তখন একটা দারুণ রেকর্ডের দিকে ছুটতেছে। ওই সিজনে চেলসি তখনো পর্যন্ত কোনো ম্যাচ ড্রও করে নাই, মানে সব উইন নিয়ে আগাচ্ছে। ওরকম অবস্থায় সিটির বিপক্ষেও চেলসি যেতে যেতে মানে 2-1 আগায় আছে চেলসি। সেরকম অবস্থায় নামলো 70 মিনিটের পরে গিয়ে ল্যাম্পার্ড। ল্যাম্পার্ড যে নামলো, মানে ওই সময় থেকেই মহাকাব্যটা শুরু হয়ে গেল। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়ালো। এখন এই স্টেডিয়াম যে উঠে দাঁড়ালো, এটা কতটা সম্মান দিতে, কারণ ল্যাম্পার্ডের নিয়ে কিন্তু ভক্তরা খুব ক্ষুব্ধ ছিল। ভক্তদের মধ্যে ধারণা ছিল যে ল্যাম্পার্ড চাইলে থেকে যেতে পারতো চেলসিতে। ফলে ওই উঠে দাঁড়ানোতে কতটা আবেগ ছিল না কতটা ঘৃণা ছিল সেটা বলা মুশকিল। 10 মিনিটের মধ্যে সিটি অ্যাটাক করলো এবং ল্যাম্পার্ড গোল করে ফেললো। বক্সের ভিতরে একদম আমি চোখ বুঝলে দেখতে পাই যে বক্সের ভিতরে শোয়া অবস্থায় সে পা দিয়ে হালকা একটা টোকা দিল, গোল হয়ে গেল। এবং এরপরে ল্যাম্পার্ডের গোল তো আপনারা সব সময় দেখছেন, সারা জীবন দেখছেন। ল্যাম্পার্ড গোল করার পরে কি করে, ওই যে হাতের এখানে একটা চুমু খায়, তারপরে সেলিব্রেশনটা করে। ল্যাম্পার্ড কিচ্ছু করলো না। গোলটা হয়ে গেল, মনে হলো যে ল্যাম্পার্ড একটা কি মানে ও বোধহয় একটা বজ্রাঘাতের মধ্যে পড়ছে, জাগায় মানে কয়েক সেকেন্ড স্থবির হয়ে দাঁড়ায় গেল। সব সিটির খেলোয়াড়রা ছুটে আসছে, ছুটে এসে ওরে জড়ায় ধরছে, ও সবাই সরায় দেওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, ওরে চেপে ধরতেছে। ও শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওখান থেকে বেরোয় আসে। বেরোয় এসে কর্নার ফ্ল্যাগটার এখানে চুপ করে দাঁড়ায় রয়েছে। অন্যদের মতো যে হাত জোড় করে ক্ষমা চাওয়া বা হাত উঁচু করা কিচ্ছু করে নাই। কর্নার ফ্ল্যাগটার কাছে এসে চুপ করে দাঁড়ায় আছে, ওর দুই চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। পরে ও বহু ইন্টারভিউতে বলছে যে আমার জীবনে ইচ্ছে কঠিন মুহূর্তের মুখোমুখি আমি হই নাই, গোল করাটা আমার ডিউটি ছিল। ওইটা আমি খেলোয়াড়, ওইটা আমি যার হয়ে খেলতে নামবো তার হয়ে গোল করব এবং আমি সেরাটা খেলবো। কিন্তু গোলটা হয়ে যাওয়ার পরেই মনে হলো যে এটা আমি কি করলাম, এটা তো আমার কলিজার একটা অংশ। এটা আমি কি করে চেলসির বিপক্ষে গোল করি, আমি কি করে চেলসির উইনিং স্ট্রিক থামায় দেই, এবং ওর ওই গোলেই চেলসির উইনিং স্ট্রিক থামলো। কি অদ্ভুত প্রতিক্রিয়া, পুরো স্টেডিয়াম ফ্রাঙ্ক ফ্রাঙ্ক আওয়াজে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে যে ল্যাম্পার্ড আসলে সিটিরই গেস্ট, আসলে ইয়ের হয়েই খেলতেছে, চেলসির হয়ে খেলতেছে। এবং সবচেয়ে ভালো লাগছে কি, ওরে এই সময়টায় ওরে সান্ত্বনা দেওয়ার জন্য, মানে ওরে কুল করার জন্য চেলসির খেলোয়াড়রাই আগায় আসছে। মানে সিটির খেলোয়াড়রা ওরে আর সান্ত্বনা দিতে পারবে না, পরিস্থিতি এমন জায়গায় গেছে। চেলসির খেলোয়াড়রা এসে ওর সঙ্গে বুক মেলায়, হাত মেলায় ওরে স্বাভাবিক করছে যে ইটস ওকে, ইটস ওকে, তুমি তোমার ডিউটি করছো। এইটা আমার দেখা ফুটবলে এখনো পর্যন্ত ব্যক্তিগত আবেগের অন্যতম সেরা একটা মুহূর্ত। এমনিতে নিজের পুরনো ক্লাব বা নিজের অরিজিনাল ক্লাবের বিপক্ষে গোল করে বেশিরভাগ খেলোয়াড়ই তেমন সেলিব্রেশন করে না। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে গোল করছে রিয়াল মাদ্রিদের হয়ে, এটা বোধ হয় 2013 বা 14 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করছে, করে সে সেলিব্রেট করে নাই। ইভেন সে স্পোর্টিং লিসবনের এগেনস্টেও বোধহয় একবার গোল করছিল ওই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, সেবারও সে সেলিব্রেশন করে নাই। এছাড়া এরকম নজির বহু আছে। আমার মনে পড়তেছে সেসের কথা, সেসও সম্ভবত আর্সেনালের বিপক্ষে গোল করে ফেলছিল। সেসেরটাও তো খুব ইন্টারেস্টিং। সেস আর ওয়েঙ্গারের রিলেশন নিয়ে কিন্তু একটা আলাদা কন্টেন্ট হতে পারে। আমি তো, আপনারা দুদিন পরে আমার মারার জন্য খুঁজবেন, আমি বুঝি। প্রতিটা কন্টেন্টে যেসব গল্পের ওই শাখা আসে, আমি বলি যে এটা নিয়ে পরে বলবো, পরে সেটা বলতে ভুলে যাই, এটা একটা লিস্ট করতে হবে যে এইগুলা বলতে হবে। যাই হোক, সেস আর আর্সেন ওয়েঙ্গার নিয়ে একটা আলাদা পর্ব হইতে পারে, যে আবেগের সম্পর্ক এবং যে নাটকীয়তা হলো ওই সময়। সেসও সম্ভবত, এটা আমি মানে খুব ভালো করে রিকল করতে পারছি না, সম্ভবত আর্সেনালের বিপক্ষে গোল করছিল। তো এইরকম ঘটনা, নিজের পুরনো ক্লাবের বিপক্ষে গোল করে সেলিব্রেশন না করার ঘটনা বেশ আছে, বেশ আছে। এটা আপনি ইউরোপ জুড়েই প্রচুর পাবেন। কিন্তু ল্যাম্পার্ডের মতো এত আবেগমথিত দৃশ্য নাই, যে গোল করে কেঁদে ফেলা, এই দৃশ্য নাই। তবে এই আরেকটা জিনিস যেটা দিয়ে আজকে শুরু করলাম, এই যে ডিমারিয়া বোকার বিপক্ষে গোল করে ক্ষমা চাইল। এখন ডিমারিয়ার ক্ষমা চাওয়াটাও যথেষ্ট সারপ্রাইজিং। ডিমারিয়া তো কখনো বোকার লোক না, মানে বোকার রোজারিও সেন্ট্রাল মারাত্মক শত্রুতা। বোকার রিভার প্লেট, রোজারিও সেন্ট্রাল, এই হচ্ছে। রোজারিও সেন্ট্রাল হয়তো সাকসেস রেটে রিভার প্লেট বা বোকার মতো না, কিন্তু রোজারিও সেন্ট্রালের যে সমর্থক গোষ্ঠী, তাদের যে ইগো, এটা কিন্তু বোকারে খেয়ে দেওয়ার মতো। ওখানে খুব মারাত্মক শত্রুতা এদের।
ফলে বোকার বিপক্ষেই শেষ বয়সে এসেও যদি একটা গোল করতে পারে, আমি জানি না সে যখন রোজারিওতে খেলতো রোজারিওর হয়ে কখনো বোকার বিপক্ষে গোল করছে কিনা, করলে তখন তো নিশ্চয়ই মহা আনন্দ পাইছে। কিন্তু আজকে দেখেন শেষ বয়সে এসে সে কদিন পরে আবার রোজারিওতে চলে যাচ্ছে, রোজারিও সেন্ট্রালে চলে যাচ্ছে, তখন তো আবার শত্রু হয়ে যাবে। কিন্তু এখন বেনফিকার হয়ে সে তার শেষ ম্যাচগুলো খেলতেছে, একদম শেষ ম্যাচগুলো। এই ক্লাব বিশ্বকাপ না হইলে সে তো বেনফিকাতে অলরেডি নাই, বেনফিকার সঙ্গে তার কন্ট্যাক্ট শেষ। সেই বেনফিকার হয়ে সে একটা গোল করলো। কার বিপক্ষে গোল করলো? শত্রু ক্লাবের বিপক্ষে। যদি আপনি আর্জেন্টাইন পার্সপেক্টিভ থেকে দেখেন, না, ডিমারিয়া ওই জায়গা থেকে দেখলো না। ডিমারিয়া দেখলো যে আমি বেনফিকার জার্সি গায়ে নামছি, আর ও পাশের ক্লাবটা আমার মাতৃভূমির ক্লাব, ওর বাড়ি গেলে ওর সঙ্গে শত্রুতা আমি বুঝে নেব, আমি দুদিন পরে রোজারিওর হয়ে খেলবো, তখন বোকারে দেখায় দেবো। কিন্তু আজকেও যে এখানে ফ্লাই করে আসছে, আসছে তো আর্জেন্টিনা থেকে, ওই ফ্লাইটটা তো বুয়েনোস আয়ার্স থেকে ছাড়ছে, ওইটা তো আমার দেশ, আমার শহর, ওখান থেকে আসা একটা ক্লাবের বিপক্ষে আমি কি করে গোল করি, হোক সেটা সবচেয়ে শত্রু ক্লাব আমার জীবনের, সেই ক্লাবের বিপক্ষে সে গোল করলো, গোল করে হাতটা উঁচু করে সমর্থকদের কাছে ক্ষমা চাইল। সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফুটবলারদের এইটাই মাথাটা নিচু করে হাত উঁচু করে ক্ষমা চাওয়া, কোনো যে কোনো ঘটনায় সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হলে এই ভঙ্গিটাই প্রচলিত। সেটাই করলো ডিমারিয়া, বুঝাই দিল যে ওই যে দেশের মধ্যে ক্লাবে ক্লাবে শত্রুতা অমুক তমুক, এই জিনিসগুলো দেশের বাইরে আসলে আর নাই। দেশের বাইরে একটাই দেশ, আর্জেন্টিনা। এই জিনিসটা কিন্তু প্রথম ডিমারিয়া করে নাই, এই জিনিসটা অসাধারণভাবে করছিল লিওনেল মেসি। সেটা 2015 সালে, 2015 সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হয়েছিল হচ্ছে রিভার প্লেট। ওখানেও দেখেন মেসিতে এমনিতেই আর্জেন্টিনা আপনি যদি করেন কাগজে কলমে সম্পর্ক খোঁজেন, তেমন কোনো সম্পর্ক নাই, কোনো বড় ক্লাবে সে তো খেলেও নাই। রিভার প্লেটে খেলার কথা ছিল, খেলতে পারে নাই। সে খেলছে নিউয়েল ওল্ড বয়েজের, নিউয়েল ওল্ড বয়েজের একটা খেলোয়াড়ের কাছে রিভার প্লেটও যা, দিন দুনিয়া সব ক্লাব তাই। ও যদি আর্জেন্টাইন পার্সপেক্টিভ থেকে দেখে, কোনোভাবে ওইটা ওর ওন করার কিছু নাই, কোনো সম্পর্ক নাই রিভার প্লেটের সঙ্গে। সেই রিভার প্লেটের বিপক্ষে প্রথম গোলটা, 3 গোল করছিল বার্সেলোনা, প্রথম গোলটা সে করলো। প্রথম গোলটা করার পরে ওই একই ঘটনা, সবাই সেলিব্রেশন শুরু করছে, সবাই ওর দিকে দৌড়ায় আসছে। মেসি তার ক্লাসিক সেলিব্রেশন করলোই না, ওই যে 2 আঙ্গুল উঁচু করে সেলিব্রেশন করা অমুক তমুক কিচ্ছু করলো না। মেসি আস্তে করে হেঁটে চলে গেল, জটলারে থামায় দিল, থামায় দিয়ে আস্তে করে হেঁটে গেল, হেঁটে গিয়ে দর্শকের দিকে তাকায় আস্তে মাথাটা নিচু করলো, হাতটা উঁচু করে ক্ষমা চাইল। এই হচ্ছে কালচার, এই হচ্ছে আবেগ। এই আবেগরে আপনি ছোটখাটো গাণিতিক হিসাব দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে শেষ পর্যন্ত একটাই হিসাব থাকে, আপনি অনেক হিসাব কষার চেষ্টা করবেন, অনেক কিছু, যে না ডি মারিয়া অমুক জায়গায় খেলছে, অমুক তার শত্রু, তমুক তার মিত্র, অনেক রকম ইকুয়েশন করবেন। মেসি অমুক ক্লাবে খেলছে, অমুক তার শত্রু। এখানে তো ল্যাম্পার্ডের মতো আপনার কাছে চিত্রটা পরিষ্কার না, যে 13 বছর খেলা ক্লাবের বিপক্ষে গোল করছে, আমি কাঁদবো, এটাই স্বাভাবিক। কিন্তু মেসি বা ডিমারিয়া যখন ক্ষমা চায়, ওটা সাধারণ হিসাবে ক্ষমা চায় না, ওই ক্ষমা চাওয়াটা হচ্ছে স্রেফ আর্জেন্টিনা, ওইটা হচ্ছে আকাশে নীল। যে ওই ক্লাবটা যে শহরেরই হোক, ও ফ্লাই হয়তো করছে বুয়েনোস আয়ার্স থেকে, না করুক, ওর সঙ্গে আর্জেন্টাইন একটা সম্পর্ক আছে। ওর যে ক্লাবের নামটা লেখে রিভার প্লেট, এরপরে একটা কমা দিয়ে লেখে আর্জেন্টিনা, আর্জেন্টিনা শব্দটা যেখানে আছে তার বিপক্ষে তো আমি শত্রুতা করতে পারি না। আমি যখনই সেলিব্রেশন করব, যখনই উল্লাস করব, তখনই তো আমি শত্রু হয়ে গেলাম। এই শত্রুতা তো আমি করতে পারবো না, আমার কাছে ও মিত্র। যখনই আর্জেন্টিনার সীমানার বাইরে আসবো, তখনই আমার কাছে মিত্র। এই কথাগুলো কি মনে হচ্ছে যে কথাগুলো আসলে শুধু ওদের জন্য বলতেছি না? এই আবেগটা, এই রেসপেক্টটা, এই ভালোবাসাটা, এই মমতাটা আমরা কি ঠিক মতো শো করতে পারি? ঠিক মতো শো করতে পারি? মানে আমাদের যদি আমরা নিজেদের একটু কোশ্চেন করি, আমরা কি যে ছোটখাটো বিষয় নিয়ে ডিভাইডেড হয়ে যাওয়া, এত বেশি ডিভাইডেড হয়ে যাওয়া, এই ফুটবল ক্রিকেট আলাদা করে ফেলি, এই অমুক আলাদা হয়ে যায়, তমুক আলাদা হয়ে যায়, শেষ বিচারে এই যে লোকগুলো, যে লোকগুলো তাদের দেশে খুব একটা সময়ও কাটায় নাই। মেসির কাছে আর্জেন্টিনা কি? কেন মেসি আর্জেন্টিনার জন্য এত আবেগ দেখায়? কেন মেসি আর্জেন্টিনার একটা ট্রফি জেতানোর জন্য এরকম পাগলের মতো করছে? কেন জীবনে সব উৎসর্গ করে দিতে চাইছে? কি কি আর্জেন্টিনা ওর কাছে কয়টা বছর কাটাইছে? ওর চেয়ে বেশি তো আপনি অনেক শহরে গিয়ে চাকরি করছেন অনেক বেশি সময়। ওর জীবনে তেমন কোনো স্মৃতি আছে? যদি ছোটবেলার কথা ভাবেন, একটা 6 বছর বয়সী বাচ্চা দেশ ছেড়ে চলে আসছে, 6 বছর বয়সে আপনার কি স্মৃতি আছে? ওই স্মৃতি তো তেমন নাই রোজারিও সম্পর্কে, আর্জেন্টিনা সম্পর্কে। তারপরে ওই যে মাতৃভূমি, ওরা এক 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 এক, এই এক ব্যাপারটা
আমাদের বোধহয় একটু শেখার আছে। আমরা এই যে কথায় কথায় ডিভাইডেড করে ফেলি, যে কোনো ইস্যুতে একটু সেপারেশন। ক্রিকেট, ফুটবল, অমুক তমুক, আরো অনেক শব্দ বলতে পারতাম, সবগুলো শোভন হবে না। এত ডিভাইডেশন। ওই যে বলি, এতটুকু একটা দেশের মধ্যে এত ডিভাইডেশন না করে এই দৃশ্যগুলো দেখেন। এই দৃশ্যগুলো দেখে একটু মাথাটা নিচু করে ভাবেন, ওরা কি সুন্দর একটা ফ্ল্যাগ, একটা দেশ এই জিনিসটাই এত রেসপেক্ট করে, এত মমতা, এত ভালোবাসা। এই জিনিসটা একটু গ্রহণ করা যায় কিনা। সবাই ভালো থাকবেন, আমরা সবাই ওই রেসপেক্টটা করতে শিখি নিজের ফ্ল্যাগটাকে, তাহলেই হবে। সবাই ভালো থাকবেন।